আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী। আমরা বিগত লেকচারে তোমাদের বিজ্ঞানের বায়োলজিক্যাল একটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা এসেছি হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটা অধ্যায় আমরা কমপ্লিট করব। তো এরপরে আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে রসায়নের। তো আর দেরি করে না করে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, যাতে এই অধ্যায়টা তুমি কাউকে পড়াতে পারো। আমরা এভাবে আজকে শিখব। ওকে, তো এই অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ। মহাকর্ষ প্রথম যে টপিকটা তোমাদের বোর্ড বই আছে সেটা হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? আমাদের যে বইয়ে যেটা আছে মহাকর্ষ, আমরা বলতে পারি, এভাবে সংজ্ঞা দিতে পারি, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরের উপর যে আকর্ষণ সেটাই হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কি? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরের উপর যে আকর্ষণ সেটাই হচ্ছে মহাকর্ষ। তারপরে যদি আসি মহাকর্ষ বল কাকে বলে। মহাবিশ্বের, তাহলে আমরা লিখে দেখি, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুর একে অপরের উপর বা একে অপরের প্রতি যে আকর্ষণ তাই মহাকর্ষ। ওকে, আচ্ছা, এবার আমাদের পরের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে মহাকর্ষ বল এবং নিউটনের সূত্র। পরের কনসেপ্টটা কি হবে? মহাকর্ষ বল ও হচ্ছে মহাকর্ষের সূত্র। তাহলে মহাকর্ষ সম্পর্কে আমি মনে হয় যে তুমি বুঝতে পারছো যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজেদের দিকে যে আকর্ষণটা করে সেটাই হচ্ছে মহাকর্ষ। আমরা যেটা জানবো এবার সেটা হচ্ছে মহাকর্ষ বল কি। তাহলে মহাকর্ষ বল হবে এরকম: মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু যে বলের দ্বারা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। এটাই তো হওয়া উচিত নাকি? আবার বলি, মহাবিশ্বের প্রতিটি বস্তু যে বলের দ্বারা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে, মহাকর্ষ বল বলে। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা যে বলের মাধ্যমে একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। এটা তো বুঝছো কিনা? আচ্ছা, আমার মনে হয় যে তোমরা বুঝছো। এবার যদি আমরা বলি যে হচ্ছে আমাদের যে টপিকটা, যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। আমরা একটা গল্প শুনেছিলাম। কিরকম গল্প? যে বিজ্ঞানী আইজ্যাক নিউটন একদিন আপেল গাছের নিচে বসে আছে, তার মাথায় হঠাৎ করে আপেল পড়লো এবং তিনি একটি সূত্র আবিষ্কার করলেন। যদিও তিনি সূত্রটি আবিষ্কার করেছেন এটা সত্য কথা, কিন্তু আপেল পড়ার ঘটনাটা মিথ্যা কথা। তবে তিনি কি সূত্র আবিষ্কার করেছেন এটা আমাদেরকে পড়তে হবে। এইটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে মহাকর্ষ সূত্র। আমরা একটু আগে বলে আসছি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ যে বলের মাধ্যমে করে সেটাকে বলা হবে মহাকর্ষ বল। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, এটা হচ্ছে মহাকর্ষ। যেই বলের কারণে আকর্ষণ করে সেটা হবে কি? মহাকর্ষ বল। সেটা হবে কি বল? মহাকর্ষ বল। এবার যদি আমরা বলি মহাকর্ষ সূত্র, তাহলে মহাকর্ষ সূত্র কি? মহাকর্ষ সূত্র হচ্ছে, আমরা একটু লিখে দেই, তোমরা একটু তুলে নিবা, এটা খুব ইম্পর্টেন্ট। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। নিজেদের দিকে আকর্ষণ করে। আমরা মহাকর্ষের সূত্রটা লিখব এভাবে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ
করে, এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ওকে, তাহলে আমরা মহাকর্ষ সূত্রটা এভাবে পড়বো এবং এটা মুখস্থ রাখবো যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ সোজা পথে ক্রিয়া করবে। তো এই সূত্রটার আমরা ব্যাখ্যা এখন দেখবো একটু। তো তার আগে আমি বলবো যে সূত্রটা তোমরা তুলে নাও এবং আমার সাথে দু একবার করে পড়ো, দেখবা এখানেই হয়ে গেছে। না হলে আমরা আরেকবার পড়বো বাসায় রিভাইজ দেওয়ার মতো করে, ঠিক আছে, মুখস্থ করার মতো। তাহলে মুখস্থ আমাদেরকে করে নিতে হবে। এটা কি বলবো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এইটা এখন আমরা চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে দেখব কিভাবে আমরা এটা বোঝাতে পারি এবং আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাট চলে আসবে এই সূত্র থেকে। আমরা সেটা এবার ব্যবহার করব, মানে বের করার চেষ্টা করব। ওকে, তো আশা করি তোমরা এর মধ্যে তুলে নিয়েছো। যদি তুলে না নিয়ে থাকো ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে তুলে নিতে পারো, কারণ রেকর্ডেড আকারে আমরা ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে সবার জন্য আমরা এটা উন্মুক্ত করে দিয়েছি। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখব যে মহাকর্ষের সূত্রের গাণিতিক যে ব্যাখ্যাটা, সেই গাণিতিক ব্যাখ্যা চিত্রসহ, সচিত্র গাণিতিক ব্যাখ্যা মহাকর্ষের সূত্রের। ওকে, কিভাবে দেখব, দেখো, ধরো আমরা একটু আগে যেটা বললাম যে মহাবিশ্বের দুইটা বস্তুকণা, প্রত্যেকটি বস্তুকণা, তাহলে আমরা এখানে দুইটা বস্তুকণা দিয়ে চিন্তা করি। এখানে দুইটা বস্তু আছে, বস্তুকণাদ্বয়ের আমি আরেকটা কালার করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই বস্তুর ভর হচ্ছে প্রথম বস্তু, যাকে আমরা বলবো হচ্ছে এ, পরের বস্তু যাকে বলবো বি, এবং প্রথম বস্তুর যে ভর আছে তাকে বলবো m1, কারণ ম্যাস মানে ভর এমতে। দ্বিতীয় বস্তুর যে ভর আছে সেটাকে বলবো m2, কারণ বস্তু থাকলে তার ভর থাকবে, এটা তো স্বাভাবিক। এখন প্রথম বস্তুতে যে ভর আছে সেটাকে আমরা m1 বললাম এবং পরবর্তী বস্তুতে যে ভর আছে তাকে আমরা m2 বললাম। এইবার বলো, এই যে এই বস্তুদ্বয় পরস্পর থেকে অবশ্যই আমি কিন্তু কেন্দ্র থেকে নিয়েছি, পরস্পর থেকে মনে করো r মিটার দূরে অবস্থিত। পরস্পর থেকে কত দূরে অবস্থিত? r মিটার দূরে অবস্থিত, ছোট হাতের r, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে নিউটনের সূত্র কি বলছে? নিউটনের সূত্র বলছে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। সেই অনুযায়ী এ এবং বি এরাও পরস্পরকে নিজেদের দিকে কি করবে? আকর্ষণ করবে। আচ্ছা, তাহলে এখানে একটা আকর্ষণ বলের মান কাজ করবে, সে আকর্ষণ বলটা কি? মহাকর্ষ বল। তাহলে এখানে মহাকর্ষ বলের একটা সূত্র বের হবে। তাহলে সূত্রটা কি বলছে? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, আমরা বলকে এফ দ্বারা প্রকাশ করে থাকি, ফোর্সতে বল হয়, এফতে বল। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের যে ভর আমরা পেয়েছি, একটা m1 আর একটা m2, এদের গুণফলের সমানুপাতিক। তাহলে এই চিহ্নটা মানে হচ্ছে এই যে এইখানে যে আমি লিখে দিচ্ছি একটু, এরকম চিহ্ন যেখানে দেখবো এটাকে বলবো হচ্ছে সমানুপাতিক। আরেকটা দেখবো এরকম আছে বাট এই রকম আছে,
তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা জাস্ট মনে রাখার জন্য, হ্যাঁ, ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, তাহলে আমরা বললাম যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বলের মান, এই যে আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুকণাদ্বয়ের যে ভর আছে সেই ভরের এই যে গুণফলের সমানুপাতিক, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক, তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলবো কি, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং বস্তুকণাদের মধ্যে যে ভরটা আছে সেটা সবসময় সোজা সরল রেখা বরাবর ক্রিয়া করবে। ওকে, তো আমরা এইটা বুঝতে পারছি। এখন ঘটনা হচ্ছে আমাদের এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করব, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সমানুপাতিক বলতে কি বোঝায়। সমানুপাতিক বলতে বোঝায় হচ্ছে একটি মানে যে দুইটা উপাদানের মধ্যে বা তিনটা উপাদানের মধ্যে আমরা সমানুপাতিক আকারে তুলনা করব, এইটা মানে হচ্ছে একটার মান বৃদ্ধি পেলে আর একটার মান বাড়বে। অর্থাৎ এই দুইটা বস্তুর মধ্যে যদি ভরের মান বেশি হয় তাহলে তাদের আকর্ষণ বলের মানও বেশি, এবং দুইটা বস্তুর যদি দূরত্ব যত বেশি হবে বলের মান তত কমবে। দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব যত বেশি হবে বলের মান তত কমবে। আবার দুইটা বস্তুর মধ্যে যদি ভরটা বেশি থাকে তাহলে বলের মান বেশি হবে। ওকে, আচ্ছা, এবার আমরা এই সূত্রটাকে একটু মডিফাই করব। সেখানে আমরা দেখতেছি যে দুই পাশে আমাদের এফ আছে এবং দুই পাশে এই যে এইটাকে আমরা একবারে এভাবে লিখতে পারি, এফ সমানুপাতিক এই 1 দিয়ে m1 m2 কে আমরা গুণ করতে পারি। m1 m2 কাউকে আমরা জানি 1 দিয়ে গুণ করা মানে ওইটাই হয়, আর নিচে হচ্ছে আর স্কয়ার, এইটা। তো এইবার বলতো এই যে এই সূত্রটা, এইটা এখনো সূত্র আকারে কিন্তু আসেনি। কেন আসেনি? কারণ এইখানে একটা সমানুপাতিক আছে। তুমি যখন অঙ্ক করো তখন কখনো কি সমানুপাতিক দিয়ে অঙ্ক করেছো? তুমি যখন অঙ্ক করো কখনো কি সমানুপাতিক দিয়ে অঙ্ক করেছো? না, আমরা করেছি সমান চিহ্ন ইউজ করে। তাহলে আমরা এখানে একটা সমান চিহ্ন আনবো, তবে এই সমান চিহ্নর বদল আমরা একটা মহাকর্ষীয় ধ্রুবককে কল্পনা করব, যাকে বলা হচ্ছে জি। এইটার সাথে আমাদের এই যে গুণন m1 গুণন m2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এইটাই হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ। এখন তুমি বলতে পারো যে স্যার মহাকর্ষীয় ধ্রুবকটা আসলে কি জিনিস? যদি আমরা এভাবে সংজ্ঞায়িত করি তাহলে কেমন হয়? মনে করো 1 কেজি ভরের দুইটি বস্তুকণা পরস্পর থেকে 1 মিটার দূরে আছে, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল 1 কেজি ভরের দুইটি বস্তুকণা বা একক ভরের দুইটি বস্তুকণা পরস্পর থেকে একক দূরত্বে অবস্থান করছে, তখন তাদের মধ্যে যে একটা বল ক্রিয়া করবে সেইটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আমরা স্ট্যান্ডার্ড মান বা দেখা যায় আদর্শ মান নেওয়ার জন্য আমরা এটাকে কল্পনা করে থাকি। তাহলে এই যে জি, এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মান কত? তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে এই জি এর মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। জি ইজ ইকুয়াল টু 6.673 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এককটা তোমাকে মনে রাখতে হবে। এককটা কিভাবে আসলো আমরা ওটাও দেখব, যে আসলে কিভাবে এককটা আসলো আমাদের এখানে। তো একটু তো এককটা কিভাবে আসলো আমরা সেটা দেখব, যে এই যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা কিভাবে বের হলো, তাই তো। কিন্তু এই যে এই মানটা আমি যেটা তোমাকে বারবার বলছি 6.673 গুণন 10⁻⁻11, এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, একক সহ তুমি তাহলে ম্যাথগুলো করতে পারবা। যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু তুমি ম্যাথগুলো করতে পারবে। তবে আজকে কিন্তু আমরা জাস্ট থিওরি বুঝাবো, আজকে কিন্তু আমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো না। তবে জাস্ট একটা উদাহরণ আমরা দেখতে পারি।
এটা জাস্ট বোঝার সুবিধার জন্য। ওকে, তাহলে আশা করি যে এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ওকে, এখন মনে করো একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিলাম এখানে, একটা জাস্ট এমসিকিউ টাইপের। ধরো দুইটা বস্তু, ভর আগে যেরকম ছিল সেরকম ছিল, আগে 1 মিটার দূরে ছিল, পরবর্তীতে তাকে আমরা 3 মিটার দূরে নিয়ে গেলাম। দুইটা বস্তু ছিল পরস্পর 1 মিটার দূরত্বে, এখন যে বল ক্রিয়া করবে, আমি সেটাকে যদি পরস্পর থেকে 3 মিটার দূরে নিয়ে যাই, তাহলে বল কি বেশি ক্রিয়া করবে না কম করবে? অবশ্যই কম করবে। কত গুণ কম করবে, এইটা কিভাবে বের করবো? তো আমরা জানি এফ সমানুপাতিক 1/r²। মনে করো আমরা দূরত্বকে 3 গুণ বাড়ালাম, তাহলে বল কত গুণ হবে? তাহলে এফ সমানুপাতিক 1/3 তার মানে এফ সমানুপাতিক হচ্ছে 1/9। তার মানে বলের মান হবে হচ্ছে 9 গুণ কমবে। যদি আমরা দূরত্ব 3 গুণ বাড়াই, বলের মান 9 গুণ কমবে। যদি আমরা দূরত্ব 2 গুণ বাড়াই, বলের মান 4 গুণ কমবে। যদি আমরা দূরত্ব 4 গুণ বাড়াই, তো বলের মান 16 গুণ কমবে। ওকে, তার মানে বর্গ আকারে কমতিছে। এটাই হচ্ছে ব্যস্তানুপাতিকের সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিকের সম্পর্ক কি? একটা বাড়লে আর একটা কমবে, এটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা, তো আশা করি যে হচ্ছে মহাকর্ষের সূত্র নিয়ে যে কনফিউশন যদি কোনো থাকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার এই সূত্রটা দেখব এবং অঙ্ক করব, তখন কোনো কনফিউশন থাকবে না। তবে তার আগে ওই পরবর্তী ক্লাসের অঙ্কটা সহজ করার জন্য আমাকে তুমি এইটা মান শুধু মুখস্থ রাখবা এবং এই সূত্রটা মুখস্থ রাখবা। ওকে, এই সূত্রটা মুখস্থ রাখবা এবং এই মানটা মুখস্থ রাখবা। তাহলে এখন আমি তোমাকে বলছিলাম যে আমরা জি এর একক বের করা শিখবো। তো জি এর একক আমরা কিভাবে বের করব? মহাকর্ষীয় ধ্রুবক যে জি আছে এর সংজ্ঞাটা আমি দিয়েছি, যে তার আগে তোমরাও সংজ্ঞাটা দিতে পারবা। দেখো, আমি যদি এভাবে বলি যে ধরো এই সূত্র থেকে আমরা একটা কাজ করব, এফ আর আর স্কোয়ারকে গুণ করে দিব, গুণ করে ওই পাশে লিখবো। তাহলে এই পাশে থাকতেছে জি m1 m2 সমান সমান এফ আর স্কোয়ার। এখন যদি আমি বলি, বলো তো জি সমান সমান কি হবে? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2, এইটা না? ওকে, আচ্ছা, এবার এই যে জি এর আমরা একক বের করব। তার আগে তুমি জানো যে হচ্ছে বলের একক কি? বলকে আবিষ্কার করছে নিউটন, বলের একক নিউটন। দূরত্বের একক হচ্ছে মিটার, আর ভরের একক হচ্ছে কেজি। তো এবার আমরা একটু মানগুলো বসাই দেই। নিউটন গুণন মিটারের উপরে স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে কেজি গুণন কেজি। কেজি গুণন কেজি মানে কি? কেজির উপর স্কোয়ার। তাহলে আমি একবারই বলতে পারি এখানে যে নিউটন মিটার স্কোয়ার, এইটাকে বলতে পারি কেজি স্কোয়ার। এবার পরের লাইনে আমি কি বলতে পারি? এটা বলতে পারি নিউটন মিটার স্কোয়ার, এই যে কেজিটা যখন উপরে উঠবে, পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে জি এর সূত্র। জি এর সংজ্ঞা দিব, নিচের দুটাকে একক বানাই দাও এবং উপরের যে কোনো একটাকে একক বানাই দাও। তাহলে একক ভরের দুইটি বস্তুকণা পরস্পর থেকে একক মিটার দূরে অবস্থান করলে তাদের যে মধ্যবর্তী বল, সেই বলটাকেই বলা হবে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এবং তার মান কত? তার মান হচ্ছে 6.673 গুণন 10⁻⁻11। তাহলে আমি আবার বলতেছি, একক ভরের দুইটি বস্তুকণা পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করলে তাদের মধ্যবর্তী যে বল ক্রিয়া করে সেটাকেই বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তাহলে সেটাকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। আমি আবার বলি, তুমি একটু শুনে শুনে লিখে নাও। একক ভরের দুইটি বস্তুকণা পরস্পর থেকে, ওকে, একক ভরের দুইটি বস্তুকণা পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করলে তাদের মধ্যবর্তী যে বলের সৃষ্টি হয় বা যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের টপিক হচ্ছে অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ।
অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ কি? আমরা একটু আগে মহাকর্ষ সূত্র দিয়েছিলাম, মানে সংজ্ঞা দিয়েছিলাম, যে মহাকর্ষ বল বা মহাকর্ষের সংজ্ঞা এভাবে দিয়েছিলাম যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা যে প্রক্রিয়ার মাধ্যমে একে অপরকে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষণ বা মহাকর্ষ। এখন ঘটনা হচ্ছে এই দুইটা বস্তুকণার মধ্যে যদি একটি পৃথিবী হয় তখন সেটাকে আর মহাকর্ষ বলবো না, সেটাকে বলবো আমরা অভিকর্ষ। অভিকর্ষ কি? মহাবিশ্বের দুইটি বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করলে সেটা হবে মহাকর্ষ, এবং এই দুইটি বস্তুকণার মধ্যে যদি একটি পৃথিবী হয় তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিব যে মহাবিশ্বের একটি বস্তুকণা এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে অভিকর্ষ। মহাবিশ্বের কোনো বস্তুকণা এবং, তাহলে অভিকর্ষের সংজ্ঞা লিখো, মহাবিশ্বের কোনো বস্তুকণা এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটাই অভিকর্ষ। এখন আসো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। আমরা যদি একটা সূত্র দেখছিলাম এর আগে, মহাকর্ষ সূত্র দেখেছিলাম, তো মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে এফ সমান সমান ছিল জি গুণন m1 গুণন m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আরেকটা সূত্র আমরা জানি এফ সমান সমান এম জি। জি হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ আর এম হচ্ছে বস্তুর ভর। এম হচ্ছে বস্তুর ভর। আর এখানে যদি আমরা অভিকর্ষ ত্বরণের কথা চিন্তা করি তাহলে এখানে একটা হবে পৃথিবী, একটাকে হতে হবে পৃথিবীর ভর, আর একটাকে হবে বস্তুর ভর। বোঝো ভালো করে। আমরা একটা বলের সংজ্ঞা জানি, ভর এবং ত্বরণের গুণফলকে বল বলে। ভর এবং ত্বরণের গুণফলকে যদি বল বলে তাহলে বল এফ সমান সমান এম জি, এটা ক্লিয়ার। আচ্ছা, আরেকটা সূত্র আমরা একটু আগে প্রমাণ করে এসেছি মহাকর্ষ সূত্রটা কিভাবে আসলো। এখানকার মধ্যে যেহেতু আমরা এখন মহাকর্ষে নিয়ে আমরা আসি কোথায়? অভিকর্ষে। তো অভিকর্ষের মধ্যে কি হবে? দুইটা বস্তু থাকবে, দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হতে হবে। তাহলে বলো তো, এইখানে আমরা পৃথিবী যদি ধরি m1 কে, তাহলে এখানে m2 হচ্ছে বস্তুর ভর, বস্তু পৃথিবী বাদ দিয়ে অন্য কোনো বস্তু। আচ্ছা, আর মধ্যবর্তী দূরত্ব তো ঠিকই আছে। তাহলে দুই পাশেই আমি যদি এফটাকে সমান করে দেই তাহলে আমরা বলবো এইখানে আমরা m2 দেই হচ্ছে বস্তুর ভর। তাহলে m2g সমান সমান g m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইখান থেকে আমার কিন্তু m2 ক্লোজড হয়ে যাচ্ছে, থাকতেছে কি বলতো? g সমান সমান g m1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা থাকতেছে। তাহলে এইটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এটাই হচ্ছে কার সূত্র? অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এই সূত্র থেকে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার, বলো তো কি? অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ভরের সাথে সম্পর্কযুক্ত। পৃথিবীর ভর, এটা কিন্তু বস্তুর ভরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। বস্তুর ভর এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তার মানে আমার উপর যে অভিকর্ষ ত্বরণ প্রয়োগ করা হবে, এখানে যদি আমি এই মার্কারটা রাখি, সেখানে এই মার্কারটার উপরও সেম অভিকর্ষ ত্বরণ প্রয়োগ করা হবে। অর্থাৎ আমাদের ভরের জন্য অভিকর্ষ ত্বরণের কোনো তারতম্য হবে না। আচ্ছা, তাহলে অভিকর্ষ ত্বরণ কার উপর নির্ভরশীল? অভিকর্ষ ত্বরণ নির্ভরশীল হচ্ছে পৃথিবীর ভরের উপর, এটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। এবং দুইটা বস্তু, অর্থাৎ পৃথিবী এবং অন্য যে বস্তুটা থাকবে সেই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্বের উপর। আচ্ছা বলো তো, দূরত্বের সাথে এই অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে, একটা বাড়লে আর একটা কমবে। এই জন্যই বলা হয় যে, মনে রাখবা, বিষুব অঞ্চলে দূরত্ব বেশি, ব্যাসার্ধ বেশি। বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি। বিষুব অঞ্চলে ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে অভিকর্ষ ত্বরণ কম।
এই কথাটা মাথায় রাখবা। তাহলে বিষুব অঞ্চলে কি বেশি? আমরা জানি বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধটা বেশি। যদি বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হয়, সূত্র অনুযায়ী ব্যাসার্ধ যার যত বেশি অভিকর্ষ ত্বরণ তার তত কম। তাহলে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কম। তাহলে বিষুব অঞ্চলে যদি অভিকর্ষ ত্বরণের মান কম হয়, তাহলে বলো তো অভিকর্ষ ত্বরণের মান বেশি কোথায়? হ্যাঁ, মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান বিষুবীয় অঞ্চলে কত? এটা মুখস্থ লাগবে, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে বলবো মেরু অঞ্চলেটার সাথে সাথে বলে দিচ্ছি 9.83 ওই মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই দুইটা মানের মধ্যে আমরা কোনটাকে বেছে নিব অঙ্ক করার জন্য? কারণ আমাদেরকে তো অঙ্ক করতে হবে। সো সেক্ষেত্রে আমরা বলবো যে তোমাদের একটা আদর্শ মান আছে ভূপৃষ্ঠে, এইটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা অঙ্ক করার জন্য এই সূত্রটা মানে এই মানটা ইউজ করে থাকবো। ওকে, আশা করি বুঝতে পারছো অভিকর্ষ ত্বরণের কনসেপ্ট। তাহলে অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তু অথবা উপর দিকে ওঠা যে বস্তু, এদের মধ্যে যে বল ক্রিয়া করে বা যে বলের সৃষ্টি হয় কার প্রভাবে? ত্বরণের প্রভাবে। যেই ত্বরণটা ওখানে ক্রিয়া করে সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা সংজ্ঞা দিব, তাই তো? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো আমরা সূত্রটা মনে রাখবো, কারণ অঙ্ক করব যখন আমরা এরপরে ম্যাথমেটিক্যাল টাইপগুলোতে যাব তখন কিন্তু আমাদের এই সূত্রটা কাজে লাগবে। ওকে, তাহলে আমরা এইটা কিন্তু নোট করে রাখতে হবে। আচ্ছা, রাখলাম। এবার পরের যে টপিকটা আছে সেটা কি বলো? পরের টপিক হচ্ছে বস্তুর ভর ও ওজন সম্পর্কে। বস্তুর ভর কি আর ওজন কি? দুইটা জিনিসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। একটা বস্তুতে কতটুকু উপাদান আছে সেটা হচ্ছে তার ভর। ভর কাকে বলে? কোনো বস্তুর সমগ্র বস্তুর কোনো একটি সমগ্র বস্তুর উপাদানের মোট পরিমাপকে ভর বলা হয়। তাহলে ভর কাকে বলা হবে? কোনো একটা বস্তুতে উপস্থিত পদার্থের মোট পরিমাপকে ভর বলে। এটা হচ্ছে পদার্থের মোট পরিমাপ। তাহলে ভরের সংজ্ঞাতে আমরা যদি যাই, এটা হচ্ছে পদার্থের মোট পরিমাপ। আর ওজন হচ্ছে ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা একভাবে বলবো যে পৃথিবীর আকর্ষণ। ওজন হচ্ছে পৃথিবীর আকর্ষণ। বুঝো? তাহলে ভর হচ্ছে পদার্থের মোট পরিমাপ আর ওজন হচ্ছে পৃথিবীর আকর্ষণ। আচ্ছা, ভরকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি, এর কোনো সূত্র নেই। ভর একটা মৌলিক রাশি। আর ওজন হচ্ছে ডাব্লু সমান সমান এম গুণন জি। আচ্ছা, ভর তাহলে আমরা কি বলবো? এর যেহেতু আর কোনো মান নেই বা সূত্র ফর্মুলা আমরা ব্যবহার করতে পারতেছি না, তাই এটা হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি। তাহলে এইটা কোন রাশি? যৌগিক রাশি। ভরের একক হচ্ছে কেজি। আর ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের একক কি? নিউটন। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে কোনো বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না, কিন্তু কোনো বস্তুর ওজন চেঞ্জ হয়। ভর যেহেতু মৌলিক রাশি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কি? ওজন। কেন? কারণ এখানে জি আছে। আমরা একটু আগেই আমরা বলে আসছি কি বলে আসছি? যে হচ্ছে বিষুব অঞ্চলে জি এর মান কম। আচ্ছা, ধরে নেও আর মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে বেশি। কম বেশিটা আমরা এভাবে না বুঝি, এভাবে বলি। মনে করো এইখানে আমার 9 আর এখানে হচ্ছে 10। তোমার ভর 50, তোমার ভর ধরো 50 কেজি ধরো, মনে করো। এখন বলো তো বিষুব অঞ্চলে তোমার ওজন কত হবে? ওজন হবে 450 এত নিউটন। আর মেরু অঞ্চলে ওজন কত হবে? মেরু অঞ্চলে ওজন হবে 500 নিউটন। বুঝতেছো ওজন কেন বেশি হবে? কারণ ডাব্লিউ সমান সমান এম জি।
এম এর মান কত 50, এটা তো ফিক্সড। জি এর মান বিষুব অঞ্চলে মনে করো জি এর মান 9 ধরছি আমরা, যদিও বইয়ে দশমিক আছে, আমরা দশমিক অঙ্ক করার সময় ধরবো, কিন্তু আমরা বোঝার জন্য বলতেছি যে ওজন কি হয়, ওজন পরিবর্তনশীল কিন্তু ভর পরিবর্তনশীল নয়। তাহলে ওজন কার উপর নির্ভর করে? ওজন নির্ভর করে হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপর। ওজন নির্ভর করে কার উপর? ওজন নির্ভর করতেছে হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপর। ক্লিয়ার কনসেপ্ট? আশা করি ক্লিয়ার। এখন মনে করো তুমি লিফটে আসো, তো লিফটে যখন থাকবা তখন কিন্তু তুমি কিন্তু শূন্যের উপর আসো। লিফটে থাকলে তুমি কিন্তু কিসের উপর আসো? শূন্যের উপর। তার মানে ওখানে কিন্তু তোমার একটা ওজন ক্রিয়া করবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি আমরা বলি লিফটের ব্যাপারটা আমরা পরে আসতেছি। মনে করো তুমি চাঁদে গিয়েছো, তো চাঁদে অভিকর্ষ ত্বরণ কত জানো? ধরে নাও এই যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ আমরা 9.8 পড়ছি, তার 1/6 ভাগ, তাকে আমরা 6 ভাগ করলে দিতে হবে। ধরো আমরা বোঝার সুবিধাতে মনে করলাম চাঁদে হচ্ছে 3, অভিকর্ষ ত্বরণের মান 3 মনে করলাম। সে পৃথিবীতে তোমার ওজন মেরু অঞ্চলে 450 দেখাচ্ছে, চাঁদে গিয়ে তোমার ওজন কত হবে জানো? 150। চাঁদে গিয়ে তোমার ওজন কত হবে? 150। কেন? কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কি কম, সেই জন্য। আশা করি বুঝতে পারছো। অভিকর্ষ ত্বরণ ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের যে থিওরিক্যাল পার্টগুলো আছে আমরা কিন্তু ক্লিয়ার করলাম। এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ। তবে আমাদের এর আগে সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, এবং যে মানেরগুলোর কথা বলছি সেই মানগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। এবং আমাদের দেখা হচ্ছে এরপরে সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। এই 4টা জিনিস আমাদের এখনো কিন্তু বাকি আছে এই অধ্যায়ের। ওকে, আচ্ছা, তো আজকের মতো আমরা শেষ করতেছি। এই 4টা জিনিস যদি তুমি নিয়মিত দেখতে চাও অবশ্যই এখানে একটা ফলো দিয়ে রাখতে হবে, যাতে ভিডিও আমরা আপলোড দিলেই তুমি সবার আগে দেখতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যে আমাদের এখানে ফ্রি ক্লাস চলতেছে। ওকে।